আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনাদের সকলকে অভিনন্দন জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। আপনাদের জন্য আজকের আলোচনা সিমাস জাস্টিন হেনি এর সাহিত্যকর্ম। সিমাস জাস্টিন হেনি একজন আইরিশ পোয়েট এবং ট্রান্সলেটর, নোবেলিস্ট ছিলেন। তার সাহিত্যকর্মের অধিকাংশ ভাগই আয়ারল্যান্ডের হিস্ট্রি, মিথোলজি, পলিটিক্স, নেচার, লাভ ইত্যাদি দ্বারা প্রভাবিত হয়েছে। এবং সিমাস হেনির সাহিত্যকর্ম বিশ্লেষণ করতে গিয়ে আমরা সিমাস হেনির জীবনকে যদি একটু দেখি, তাহলে আমরা দেখতে পাই যে সিমাস হেনির যে বেড়ে ওঠার জায়গাটা আয়ারল্যান্ড, সে আয়ারল্যান্ড ছিল ব্রিটিশ কলোনিয়াল পাওয়ারের একটি অংশ। ব্রিটিশ একটা কলোনি আয়ারল্যান্ড হওয়ার কারণে আয়ারল্যান্ডের পলিটিক্স, একটা কনফ্লিক্টিং পলিটিক্স আয়ারল্যান্ডে গ্রো করেছে। এবং সিমাস হেনি সেই বিষয়টার থেকে শৈশব থেকেই সেই কনফ্লিক্টিং পলিটিক্সের মধ্য দিয়ে বেড়ে উঠেছেন। এবং আয়ারল্যান্ড এর মানুষেরা যে বিভিন্ন ধরনের রাজনৈতিক সাপ্রেশন অপারেশনের দ্বারা, ব্রিটিশ কলোনিয়াল পাওয়ারের দ্বারা যে আয়ারল্যান্ডের মানুষেরা যে নির্যাতিত, নিগৃহীত হয়েছেন, সেই বিষয়গুলো সিমাস হেনির কাব্যে ফুটে উঠেছে। সিমাস হেনি তার কলম ধরেছেন এমন একটা সময়, যেই সময়ে আয়ারল্যান্ডের মানুষেরা সাহিত্যকে অতটা গুরুত্ব দিয়ে দেখত না, এবং যেই সময় আয়ারল্যান্ডের মানুষেরা বিভিন্নভাবে অনাচার এবং অবিচার এবং বিভিন্ন ধরনের অনাথ সৃষ্টির সাথে জড়িয়ে গিয়েছিলেন। যখন মানুষ ভিন্ন বিশ্বাসে বা ভিন্ন ধর্মে বিশ্বাসী হওয়ার কারণে মানুষকে হত্যা করার মতো জঘন্য কাজ মানুষ করে ফেলত। সামাজিক বিশৃঙ্খলা এবং রাজনৈতিক বিশৃঙ্খলা আয়ারল্যান্ডে তখন তীব্র আকার ধারণ করেছিল, এবং সেই সামাজিক এবং রাজনৈতিক এবং অর্থনৈতিক সকল বিশৃঙ্খলাকে, সকল অবিচারকে সিমাস হেনি তার কাব্যের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। সিমাস হেনির পূর্বপুরুষদের সম্পর্কে যদি আমরা একটু দেখি, যে সিমাস হেনি তার ডিগিং কবিতায় তার পূর্বপুরুষদের সম্পর্কে উল্লেখ করেছেন যে তার পূর্বপুরুষরা কৃষক ছিলেন, কিন্তু তার বাবা বা তার দাদা একজন এক্সপার্ট কৃষক হওয়া সত্ত্বেও কৃষকের পেশা গ্রহণ করেননি, বরং তিনি একজন সাহিত্যিকের পেশা, একজন কলম সৈনিকের পেশা ধারণ করেছিলেন। এবং তিনি স্বীকার করেছেন যে তার পূর্বপুরুষের প্রতি তার অনেক রেসপেক্ট রয়েছে। তার পূর্বপুরুষরা যেমনিভাবে আয়ারল্যান্ডের ভূমিকে চাষাবাদের মধ্য দিয়ে আয়ারল্যান্ডের ভূমিকে উর্বর করেছে, আয়ারল্যান্ডের জন্য শস্য উৎপাদন করেছে, তেমনিভাবে সিমাস হেনিও কলমের শক্তি দিয়ে তিনি আয়ারল্যান্ডের সাহিত্য জগৎকে, আয়ারল্যান্ডের ইতিহাসকে উদ্ঘাটন করবেন এবং এই আয়ারল্যান্ডকে পৃথিবীর কাছে উপস্থাপন করবেন, আয়ারল্যান্ডের উন্নীতকরণে কাজ করে যাবেন। বন্ধুরা, সিমাস হেনিকে নিয়ে পড়তে গেলে আমরা সিমাস হেনির সাহিত্যকর্মের এবং তার কবিতাগুলোর বিশেষ কিছু ফিচার লক্ষ্য করতে পারি, বিশেষ কিছু বৈশিষ্ট্য লক্ষ্য করি। সেই বৈশিষ্ট্যগুলোর মধ্যে রয়েছে আইরিশ নেটিভ পলিটিক্স, লাভ, ম্যারেজ, আইরিশ হিস্ট্রি, মিথোলজি, এবং এছাড়াও আয়ারল্যান্ডের যেই নেচার, সেই নেচার সম্পর্কেও কিন্তু সিমাস হেনি খুব সুন্দরভাবে তার কাব্যের মাধ্যমে উপস্থাপন করেছেন। এর বাইরে স্পেশাল যে ফিচারগুলো সিমাস হেনির কাব্যে আমরা পাই, যে ইউজ অফ পোয়েটিক ডিকশন। সিমাস হেনি তার কাব্যে এলিটারেশন, ডিকশন, অ্যাসোনেন্স, মেটাফোর, সিম্বল ইত্যাদি ব্যাপক পরিমাণে ব্যবহার করেছেন, এবং এই লিটারারি ডিকশনের মধ্য দিয়ে তার কাব্যকে অনেক ডেপথ থেকে উপস্থাপন করেছেন। এবং সিমাস হেনির সম্পর্কে বলা হয়ে থাকে যে সিমাস হেনির কাব্যগুলো বা সিমাস হেনির সাহিত্যকর্মগুলো খুব বেশি জনপ্রিয় এই কারণে যে তিনি আইরিশ ন্যাশনালিজমকে অনেক চিত্রকল্পের মধ্য দিয়ে এবং অনেক রূপকল্পের মধ্য দিয়ে উপস্থাপন করেছেন। সিমাস হেনি নিয়ে যদি আমরা আরও একটু বলতে চাই, যে আইরিশনেস, সিমাস হেনির ভিতরে কিন্তু আইরিশনেসটা খুব চরমভাবে ছিল, এবং তিনি এটা কিন্তু হৃদয় থেকে অনুভব করতে পেরেছিলেন যে একজন আইরিশ ম্যান হিসেবে আয়ারল্যান্ডের যে সমস্যাগুলো আছে, সেই সমস্যাগুলো সাহিত্যের মাধ্যমে পৃথিবীর কাছে উপস্থাপন করা এবং সাহিত্যের মাধ্যমে অমরত্ব দান করা, এটা হচ্ছে তার নৈতিক দায়িত্ব। সেজন্যই কিন্তু সিমাস হেনি সাহিত্যকর্মে তার ন্যাশনালিজমকে, তার আয়ারল্যান্ডের বাস্তব চিত্রকে চিত্রকল্পের মধ্য দিয়ে খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন। সিমাস হেনির সাহিত্যকর্মে নেচারের একটা প্রভাব ছিল, যে আইরিশ যে নেচারটা, সে আয়ারল্যান্ডের নেচারটাকে সে উপস্থাপন করেছেন, কিন্তু অন্যান্য সাহিত্যিকদের মতো তিনি কিন্তু রোমান্টিকভাবে নেচারকে উপস্থাপন করেননি, বরং তিনি নেচারকে রিয়েলিস্টিকভাবে উপস্থাপন করেছেন এবং নেচারের যে ক্রুয়েল আসপেক্টটা আছে সেই ক্রুয়েল আসপেক্টকে তিনি সুচারুভাবে
সুকৌশলে উপস্থাপন করেছেন। এবং রবার্ট ফ্রস্টের সাথে সিমাস হেনির এখানেই কিন্তু একটা মিল খুঁজে পাওয়া যায়, যে রবার্ট ফ্রস্ট যেভাবে নেচারকে রোমান্টিক দৃষ্টিকোণ থেকে না দেখে একটা বাস্তবধর্মী দৃষ্টিকোণ থেকে দেখেছেন, তেমনিভাবে সিমাস হেনিও নেচারকে বাস্তবধর্মী দৃষ্টিকোণ থেকে দেখেছেন এবং ন্যাচারের ক্রুয়েল অ্যাসপেক্টটাকে তিনি উপস্থাপন করেছেন। এর মানে এ নয় যে সিমাস হেনি নেচারকে প্রশংসা করেনি। সিমাস হেনি কিন্তু নেচারকে প্রশংসা করেছেন, কিন্তু তিনি বলতে চেয়েছেন যে অবভিয়াসলি নেচার সুন্দর, অবভিয়াসলি নেচারের কিছু পজিটিভ দিক আছে, কিন্তু নেচারের কিছু ক্রুয়েল অ্যাসপেক্ট আছে। এই ক্রুয়েল অ্যাসপেক্টগুলোকে অ্যাভয়েড করে নেচারকে শুধু সুন্দরভাবে উপস্থাপন করা যায় না, বরং নেচারকে যদি আমরা গ্রহণ করতে চাই তাহলে এর বিউটির সাথে এর ক্রুয়েলটিকেও গ্রহণ করতে হবে। নেচার সম্পর্কিত আলোচনা সিমাস হেনি কিন্তু ডিগিংয়ের ভিতরে করেছেন, দ্য ডেথ অফ এ ন্যাচারালিস্টের ভিতরে করেছেন। সেখানে আমরা দেখি যে একটা ফার্মল্যান্ডকে কত সুন্দরভাবে উপস্থাপন করে, অথবা আমরা ডেথ অফ এ ন্যাচারালিস্টের ভিতরে দেখি যে ডেথ অফ এ নেচারে পানি, একটা পন্ডের ভিতরে পানি, সেই পানির উপরে কিছু উটকো গন্ধযুক্ত পানি, সেই পানির উপরে মাছি এবং মাছিরা এক ধরনের সাউন্ড করছে, অথবা দেখা যাচ্ছে ব্যাঙের ফেনা জমিয়েছে ব্যাঙাচি ছাড়ার জন্য। এই যে ন্যাচারাল, যে একদম রুট ন্যাচারাল বিষয়গুলো, সেই বিষয়গুলো কিন্তু সিমাস হেনি একদম খুব সুন্দরভাবে আমাদের সামনে চিত্রকল্পের মতো উপস্থাপন করেছেন। সিমাস হেনি সম্পর্কে বলা হয়ে থাকে তিনি হচ্ছে হিউম্যান অবজারভার। হিউম্যান টেন্ডেন্সিকে তিনি খুব নিকট থেকে অবজার্ভ করতেন এবং প্রত্যেকটা মানুষকে তিনি সূক্ষ্মভাবে বিশ্লেষণ করার চেষ্টা করতেন, প্রত্যেকটা মানুষকে তিনি রিড করার চেষ্টা করতেন। যেমনটা বলা হয়ে থাকে যে মাইন্ড রিডার, যেভাবে আমরা বলে থাকি যে একজন ব্যক্তি তিনি তার সম্পর্কে তিনি হুট করেই একটা সিদ্ধান্তে আসতেন না, বরং তিনি খুব সূক্ষ্মভাবে বিশ্লেষণ করার চেষ্টা করতেন। এবং সিমাস হেনির কিন্তু অনেক মানুষকে ইউনিভার্সাল করে তুলেছেন তার সাহিত্যকর্মের মধ্য দিয়ে। যেমন মিড টার্ম ব্রেক কবিতায় তার 4 বছরের বড় ভাইয়ের মৃত্যুর ফিউনারাল প্রসেশনকে উপস্থাপন করেছেন এবং তার ব্যক্তিগত জীবনের একটা চরিত্রকে তিনি ইউনিভার্সাল রূপ দিতে সক্ষম হয়েছেন এই মিড টার্ম ব্রেক কবিতায়। এছাড়া আমরা দেখি যে পানিশমেন্ট কবিতায় সিমাস হেনি একটা সুন্দরী রমণীকে নিষ্ঠুরভাবে বিচার করা এবং ট্রায়ালের মাধ্যমে তাকে পিট বগে ডুবিয়ে হত্যা করার মতো নৃশংস ঘটনাকে তার সাহিত্যকর্মের মধ্য দিয়ে উপস্থাপন করেছেন, যেখানে তিনি এই ঘটনার দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত এবং খুবই মর্মাহত হয়েছেন সে বিষয়টা যেমন উপস্থাপন করেছেন, তেমনিভাবে তার ডিপার্সোনালাইজেশনটাকে তিনি সফলভাবে করেছেন। এখানে আমরা দেখি যে তিনি কিন্তু আইরিশ প্রবলেম নিয়ে এত বেশি কনসাস ছিলেন এবং আইরিশ প্রবলেমটাকে তিনি এত সুন্দরভাবে উপস্থাপন করেছেন চিত্রকল্পের মধ্য দিয়ে, যে আয়ারল্যান্ডের প্রবলেমটা তার ব্যক্তি প্রবলেমের মতো তিনি অনুধাবন করেছেন এবং ব্যক্তিগত সমস্যাকে তিনি যেভাবে সলভ করার চেষ্টা করেছেন, আয়ারল্যান্ডের মানুষ হিসাবে, আইরিশ পিপল হিসাবে তিনি আয়ারল্যান্ডের সমস্যাগুলোকে তেমনি চিত্রকল্পের মাধ্যমে উপস্থাপন করার পাশাপাশি এর একটি সলিউশন খোঁজার চেষ্টা করেছেন তার সাহিত্যকর্মের মধ্য দিয়ে। সিমাস হেনির কবিতায় অতীত এবং বর্তমানের একটি সম্পর্ক তিনি স্থাপন করেছেন। তিনি শুধুমাত্র আয়ারল্যান্ডের সমসাময়িক সমস্যাকে যে উপস্থাপন করেছেন বিষয়টা এমন নয়, বরং আয়ারল্যান্ডের ইতিহাসে মিথোলজি থেকে শুরু করে অনেক বিষয়কে বর্তমান সমস্যার সাথে সামঞ্জস্যভাবে উপস্থাপন করেছেন এবং তিনি কিন্তু এই সমস্যার সমাধানগুলোকে দেওয়ার চেষ্টা করেছেন তার সাহিত্যকর্মের মধ্য দিয়ে। অ্যাট এ পোট্যাটো ডিগিং এই কবিতায় সিমাস হেনি পোট্যাটো হারভেস্টের সিজনকে উপস্থাপন করেছেন। পাশাপাশি তিনি 1845-এ আয়ারল্যান্ডে যে ভয়াবহ দুর্ভিক্ষ হয়েছিল সেই দুর্ভিক্ষকেও কিন্তু উপস্থাপন করেছেন। তিনি দেখিয়েছেন যে দুর্ভিক্ষ কবলিত একটা দেশ কিভাবে পোট্যাটো হারভেস্টের মধ্য দিয়ে সেখানে দুর্ভিক্ষের সমাধান কিভাবে আসে। তিনি দেখিয়েছেন যে 1845-এ আয়ারল্যান্ড একটা ভয়াবহ দুর্ভিক্ষের মধ্য দিয়ে যাচ্ছিল, তেমনিভাবে আবার পোট্যাটো হারভেস্ট সিজনে সেখানে আয়ারল্যান্ডের মানুষরা তাদের খাদ্য উৎপাদন করছে, তাদের এই দুর্ভিক্ষকে অতিক্রম করে তারা নিজেদের খাদ্য নিজেরা উৎপাদনের মাধ্যমে স্বয়ংসম্পূর্ণ হচ্ছে। সিমাস হেনি নেচারের সাথে তার ট্রিটমেন্টটা কেমন ছিল, সিমাস হেনির নেচার ট্রিটমেন্ট সম্পর্কে যদি আমরা একটু আলোচনা করতে চাই তাহলে আমরা ডিগিং কবিতার দিকে একটু লক্ষ্য করতে পারি যে ডিগিং কবিতায় সিমাস হেনি বলেছেন, বিটুইন মাই ফিঙ্গার অ্যান্ড মাই থাম্ব দ্য স্কোয়াট পেন রেস্ট আই উইল ডিগ উইথ ইট।
তিনি বলেছেন যে তার হাতের তালু এবং আঙুল এর মাঝখানে স্কোয়াট পেন, এখানে স্কোয়াট কিন্তু সাধারণত সৈনিকরা ব্যবহার করেন, যে স্কোয়াট পেন দ্বারা বোঝানো হয়েছে সমরাষ্ট্রের যন্ত্র পেন। এখানে কবি সমরাষ্ট্রের যন্ত্র হিসেবে পেনকে উপস্থাপন করেছেন, কারণ আয়ারল্যান্ড একটা সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে। এই সমস্যা থেকে জাতিকে উত্তরণের জন্য তিনি কলমকে একটা অস্ত্র হিসেবে উপস্থাপন করেছেন এবং তিনি বলেছেন আই উইল ডিগ উইথ ইট। এখানে তিনি বলেছেন যে তার এই কলম অস্ত্রের মধ্য দিয়ে তিনি আয়ারল্যান্ডের ন্যাচারাল রিসোর্সকে উদ্ঘাটন করবেন এবং আয়ারল্যান্ডকে একটা সমৃদ্ধ জাতিতে রূপদান করবেন। যেমনিভাবে তার পিতৃপুরুষেরা, তার বাবা বা তার দাদা আয়ারল্যান্ডের মাটিকে উর্বর মাটিতে রূপান্তরিত করেছেন, তেমনিভাবে তিনিও আয়ারল্যান্ডের সাহিত্যকর্মকে উর্বর করবেন এবং আয়ারল্যান্ডকে বিশ্বের দরবারে উপস্থাপন করবেন। এখানে একটা বিষয় খুব উল্লেখযোগ্য যে সিমাস হেনি কিন্তু তার পূর্ব জীবনে বা শৈশব জীবনে তার বাবার পেশায় আকৃষ্ট ছিলেন এবং তিনি চেয়েছিলেন যে তার বাবার মতো একজন কৃষক তিনি হবেন। যেমনিভাবে আমরা বলে থাকি যে ড্রিমস ফ্রম মাই ফাদার, বারাক ওবামার একটা বিখ্যাত বই, ড্রিমস ফ্রম মাই ফাদার, এই যে বাবার থেকে স্বপ্ন দেখা। সিমাস হেনি তার বাবার থেকে স্বপ্ন দেখেছেন, কিন্তু তার স্বপ্নের ধরনটা পরবর্তীতে পরিবর্তিত হয়ে গিয়েছে এবং তিনি তার বাবার বা দাদার সম্পর্কে প্রাউড ফিল করছেন যে তার বাবা বা তার দাদা একজন এক্সপার্ট ফার্মার ছিলেন এবং তার দাদা সম্পর্কে বলেছেন যে আয়ারল্যান্ডের এনি আদার ম্যান, আয়ারল্যান্ডের অন্য 8-10 জন মানুষের থেকে তার বাবা অনেক বেশি কাজ একসাথে করতে পারতেন এবং অনেক বেশি কর্মঠ সামর্থ্য ছিল। এবং তিনি বলছেন যে তিনি যখন কবিতা লিখছেন তখন তিনি এই ডিগিংয়ের শব্দটা, অর্থাৎ কোদাল চালানোর যে শব্দটা তিনি কানে শুনতে পান এবং তার কাছে অনুভূত হয় যে তার বাবা যেভাবে কোদাল চালিয়ে কৃষিকাজ করছেন তিনিও কলম চালিয়ে তার এই কাজটা, সেম কাজটা করছেন। তার বাবা করছেন কৃষিক্ষেত্রকে উর্বর করার জন্য এবং তিনি করছেন সাহিত্য ক্ষেত্রকে উর্বর করার জন্য। সিমাস হেনি আয়ারল্যান্ডের মানুষের অপারেশন, অর্থাৎ সরকারি বা কলোনিয়াল পাওয়ারের দ্বারা আয়ারল্যান্ডের মানুষরা যে অপ্রেসড ছিল সেই বিষয়টা কিন্তু সিমাস হেনি খুব বেশি কনসাস ছিলেন এবং সিনসিয়ার ছিলেন। সেই বিষয়ে তিনি অনেক কবিতা লিখেছেন। সেই কবিতার মধ্য থেকে উল্লেখযোগ্য কয়েকটা কবিতা যদি আপনাদের সামনে আমরা উপস্থাপন করি, যেমন সেখানে রয়েছে দ্য টোল্যান্ড ম্যান, ডিগিং, মিড টাইম ব্রেক, ফিউনারাল রাইটস, পানিশমেন্ট, ক্যাজুয়ালিটি। এই কবিতাগুলোর মধ্য দিয়ে তিনি কিন্তু আয়ারল্যান্ডের মানুষের যে অপারেশন এবং সাপ্রেশনের যে চিত্রটা, সেই চিত্রটাকে তিনি উপস্থাপন করেছেন। সিমাস হেনি মনে করতেন যে পেন হচ্ছে স্পেডের থেকেও মাইটিয়ার উইপন, কারণ পেন দিয়ে সারা পৃথিবীকে নিয়ন্ত্রণ করা যায়। স্পেড দিয়ে কিন্তু কৃষিক্ষেত্রকে নিয়ন্ত্রণ করা যায় ঠিকই, কিন্তু স্পেডের থেকে সিমাস হেনির জন্য পেনটা হচ্ছে আরও বেশি শক্তিশালী। সেই জন্য তিনি কিন্তু একজন লেখক হয়েছেন এবং তার পূর্বপুরুষ কৃষক ছিলেন। সেজন্য তিনি যে অ্যাশেমড অথবা খুব ডিস্যাটিসফাইড সেটা কিন্তু নয়, তিনি তার পেন নিয়ে কাজ করতে গিয়ে তিনি অনেক বেশি স্যাটিসফাইড ছিলেন। তার পিতৃপুরুষের যেই শৌর্য বীর্য এবং যেই মাহাত্ম্য, সেই মাহাত্ম্যকে তিনি পেনের মাধ্যমে কিন্তু উপস্থাপন করেছেন। যে এবং এই পেন দ্বারা তিনি আউটসাইডারদের কর্তৃক তাদের যেই নিয়ন্ত্রণ করার, তাদের যে শৃঙ্খলিত করার যে একটা চর্চা তখন চলছিল, যেটা ব্রিটিশ কলোনিয়াল পাওয়ারের অধীনে তারা ছিল, সেই আউটসাইডারদের শৃঙ্খলকে তিনি ভেঙে দেওয়ার জন্য তার কলমকে তিনি ব্যবহার করেছেন। সিমাস হেনির কবিতাগুলোর একটা বিশেষ বৈশিষ্ট্য যে এটা আইরিশ ন্যাশনালিজম, আইরিশ পলিটিক্স, লাভ, ম্যারেজ নিয়ে আলোচনা করেছে। এছাড়া সিমাস হেনির কবিতার থিমগুলো নিয়ে যদি আমরা আলোচনা করি তাহলে সিমাস হেনির কবিতায় আমরা বেশ কিছু থিম পেয়ে থাকি। তার কবিতার থিমগুলোর মধ্যে প্রথম আমরা উপস্থাপন করতে পারি প্রোটেস্ট্যান্ট এবং ক্যাথলিক কনফ্লিক্ট। প্রোটেস্ট্যান্ট অ্যান্ড ক্যাথলিকদের মধ্যে যে কনফ্লিক্ট তখন চলছিল, ক্যাথলিকদেরকে যে স্বভাবতই ইনফেরিয়ার মনে করা হতো প্রোটেস্ট্যান্টের থেকে, এবং ক্যাথলিকদেরকে অনেক সময় তাদের অধিকারের কথা বলতে দেওয়া হতো না এবং ভিন্ন বিশ্বাসী হওয়ার কারণে, ধর্মীয় কারণে তাদের যে একটা হত্যা করার প্রবণতা তাদের ভিতরে ছিল, সেই কনফ্লিক্ট সিমাস হেনি তার কাব্যের মধ্যে উপস্থাপন করেছেন। ফিয়ার অ্যান্ড টেনশন অফ আয়ারল্যান্ড সম্পর্কে তিনি এখানে
খুব বেশি কনসাস ছিলেন এবং এটাকে নিয়ে এতই উদ্বিগ্ন ছিলেন যে তার অনেকগুলো কবিতার থিম রয়েছে ফিয়ার অ্যান্ড টেনশন। এখানে তিনি আয়ারল্যান্ডকে ডান্টেস্ক হেল বা দান্তের বর্ণনার হেলের একটা রাস্তা হিসেবে উপস্থাপন করা হয়েছে এই আয়ারল্যান্ডকে। যদিও আয়ারল্যান্ড প্রকৃতির দিক থেকে, আয়ারল্যান্ড ন্যাচারাল রিসোর্সের দিক থেকে অনেক সমৃদ্ধ, তারপরেও আয়ারল্যান্ড কান্ট্রিটা ব্রিটিশ কলোনিয়াল পাওয়ারের অধীনে এসে এটা একটা হেলের রাস্তা হিসেবে উপস্থাপন করেছে সিমাস হেনি। ভায়োলেন্স অ্যান্ড মার্ডার, ভায়োলেন্স অ্যান্ড মার্ডারও হচ্ছে তার অন্যতম একটি থিম। তার অনেকগুলো কবিতায় ভায়োলেন্স অ্যান্ড মার্ডার সম্পর্কে আলোচনা করা হয়েছে। টোলান্টম্যান কবিতায় তিনি নর্থ আয়ারল্যান্ডে যে এক্সিকিউশন হয়েছিল সেই এক্সিকিউশনের বিরুদ্ধে তার উদ্বেগের বিষয়ে প্রকাশ করেছেন এবং সেই সম্পর্কে তিনি এই টোলান্টম্যান কবিতাটি লিখেছেন। বন্ধুরা, আমরা এই সম্পর্কিত আরও আলোচনা টোলান্টম্যান কবিতার যখন ইন্ডিভিজুয়াল আলোচনা করব তখন আমরা আপনাদের সামনে বিস্তর আলোচনা করব। সিমাস হেনি তার কবিতায় নেচারকে কিন্তু রবার্ট ফ্রস্টের মতো একটু ভিন্নভাবে উপস্থাপন করেছেন। রবার্ট ফ্রস্ট যেমনি নেচারের ক্রুয়েল অ্যাসপেক্ট সম্পর্কে অ্যাওয়ার্ড ছিলেন, তেমনিভাবে সিমাস হেনিও কিন্তু তার নেচার সম্পর্কে খুব সিনসিয়ার এবং রিয়েলিস্টিক দৃষ্টিভঙ্গি পোষণ করতেন। সিমাস হেনি তার ডেথ অফ এ ন্যাচারালিস্ট কবিতায় দেখিয়েছেন যে একটা শিশু তার শৈশবে ন্যাচারের প্রতি দৃষ্টিভঙ্গি এবং প্রাপ্তবয়স্ক হওয়ার পরে ন্যাচারের প্রতি তার দৃষ্টিভঙ্গিটা কেমন করে পরিবর্তিত হয়। এবং ডেথ অফ এ ন্যাচারালিস্ট কবিতায় তিনি দেখিয়েছেন যে নেচার শুধুমাত্র সৌন্দর্যের প্রতীক নয়, বরং নেচারের একটা ডিস্ট্রাকটিভ ফোর্স রয়েছে এবং নেচারের ফিয়ারফুল একটা আসপেক্ট রয়েছে। নেচার তার কাছে একটা প্রবাহের মতো। যেমনি করে আমরা যদি আমাদের ভাষায় বোঝানোর চেষ্টা করি তাহলে আপনাকে বলতে পারি যে নদীর যে স্রোতের একটা প্রবাহ, সেই স্রোতের কোনো কিছু পড়লে সেই স্রোতের ধর্ম হচ্ছে সে ভাসিয়ে নিয়ে যাবে, এর কোনো ফিলিংস নেই। যেমন ধরুন একটু হিউম্যান চাইল্ড যদি নদীর পানিতে পড়ে যায় তাহলে সেই হিউম্যান চাইল্ড মরে যাবে এই চিন্তা করে পানি যে তাকে ভাসিয়ে রাখবে বিষয়টা কিন্তু এমন কখনোই হবে না। বরং নেচার দেখতে অনেক সুন্দর হলেও নেচারের ক্রুয়েল একটা আসপেক্ট রয়েছে যে এখানে কোনো কিছু পড়লে সেটা ভাসিয়ে নিয়ে যাবে, ধ্বংসের দিকে নিয়ে যাবে। নেচারের সৌন্দর্য রয়েছে বাট নেচারের একটা ক্রুয়েল আসপেক্ট রয়েছে। সে বিষয়ে সিমাস হেনি খুবই সিনসিয়ার ছিলেন। সিমাস হেনি, আমরা আপনাদেরকে সংক্ষেপে বলে রাখি যে সিমাস হেনির ডেথ অফ এ ন্যাচারালিস্টে তিনি কিন্তু চাইল্ডহুডকে, দ্য লস অফ চাইল্ডহুডকে তিনি উপস্থাপন করেছেন, যে তার শৈশব বিয়োগ বেদনাকে তিনি এখানে আমাদের সামনে উপস্থাপন করেছেন। বন্ধুরা, সিমাস হেনি সম্পর্কে আলোচনা অনেক বড় একটি আলোচনা। আমরা খুব সংক্ষেপে স্বল্প সময়ে আপনাদেরকে সিমাস হেনি সম্পর্কিত খুব গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি। আশা করি আপনারা আমাদের আলোচনার দ্বারা উপকৃত হয়েছেন। সিমাস হেনি সম্পর্কে আপনাদের যদি আরও কোনো কিছু জানার থাকে তাহলে আমাদেরকে কমেন্ট বক্সে প্রশ্ন করুন। আমরা আপনাদের সকল প্রশ্নের উত্তর আন্তরিকভাবে দেব ইনশাল্লাহ। আপনাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে, অন্য কোনো আলোচনায়। ততক্ষণ ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।